দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র সংস্কারের সংবিধান পরিবর্তন আসলে কতটা জরুরি। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন একজন গুরুত্বপূর্ণ অতিথি, তার সঙ্গে পরিচয় করে দিয়ে আছেন জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একই সঙ্গে তিনি সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ। স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন, যেটিকে সবাই খুব যৌক্তিক বলছেন, অনেক জায়গায় আসলে কাজ করার, সেই জায়গায় বড় কাজ বলা হচ্ছে সংবিধান সংস্কার ছাড়া নাকি এটা সম্ভব না। আপনিও কি আসলে তাই মনে করেন কিনা যে রাষ্ট্র সংস্কার করতে আসলেই কি সংবিধানে হাত দিতে হবে? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিউজ 24 দর্শক শ্রোতা যারা টেলিভিশনের সেটের সামনে বসে আমাদের এই বক্তব্যটুকু শুনবেন, আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয় আমরা এমন কোনো কথা বলবো না যে কথাটুকু জনগণের কাছে ত্রুটি মনে হবে। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুল প্রচারিত। নিউজ 24 16 বছর ক্ষমতার বাইরে ছিলাম। আপনার মতো একজন উপস্থাপককে এটাই বলতে বাধ্য হচ্ছি যে 16 বছরে যেসব টেলিভিশনগুলোতে টকশোতে আসতাম, এমন এক ব্যক্তিগুলোকে আনা হতো যে ব্যক্তিগুলো দুর্ব্যবহার করতেন, খারাপ আচরণ করতেন। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতাম, আওয়ামী লীগের উন্নয়নের সম্বন্ধে কোনো কথা বলতাম, অর্থ পাচার নিয়ে কোনো কথা বলতাম, কিন্তু আজকে খোকন এবং মুগ্ধের রক্তের পরে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যে সকল মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলো আমাদের অনেক আলোচককে অপমান করতে আমি দেখেছি এবং সেটার প্রতিকারও কোনোদিন পাই না। কিন্তু একটা দুঃখ আমার আজকে মনে পড়লো, ব্যারিস্টার মইনুল হোসেনকে, একজন উপস্থাপিকা, কথা কাটাকাটি জের হিসাবে তাকে কারাগারে যেতে হয়েছে। উনি এখন নেই, ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক। এই কথাটা মনে করে দাও এই কারণ নিউজ 24 একটা প্রতিষ্ঠিত চ্যানেল। আমরা আশা করব আপনারা আপনাদের সততা, বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা, বাংলাদেশের এই যে সংবিধান সংস্কারের কথাটা বলেছেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি কয়েকবার পার্লামেন্টে যাবার সৌভাগ্য হয়েছে। আমি নিজেই বলি আমার কোনো গুণ নাই। গুণ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপির আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং 16 বছরে তারেক রহমানের অসাধারণ নেতৃত্বের কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজকে প্রতিষ্ঠা করতে পেরেছি। দেখুন, 16 বছর পর লোকে বলা শুরু করেছে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ। কিন্তু এই বিষয়টা বলার সময় ছিল বিদায় এখন বলা হচ্ছে, কিন্তু 16 বছর বলতে পারে না। এটাই তো স্বাধীনতা পেয়েছি। এখন আপনিও যেভাবে কথা বলেছেন, এই কথার উত্তর এইভাবে দিতে চাই। আরো আলোচনা আসবে। আবু সাইদ, খোকন, মুগ্ধ সহ অনেক অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যিনি প্রধান, উনি মনে আজ সকালে নিউ ইয়র্ক চলে গেছেন। আল্লাহ ওনাকে ঠিক মতো পৌঁছাক ওই জায়গায়, আমাদের দেশের কথা, মানুষের কথা বলুক। ওনাকে এই চেয়ারে বসানোর অর্থ হলো যে আমরা অনেক কষ্টে স্বীকার করে, আন্দোলন করে এই সরকার প্রতিষ্ঠা করেছি। উনি যেন মানুষের মনে দুঃখ হোক এমন কিছু না করুক, এবং মানুষের মনের মধ্যে যারা দুঃখ দিয়েছে, যারা সংবিধানের নামে অসাংবিধানিক কাজ করেছে, যারা বাংলাদেশের বিচার বিভাগটাকে ধ্বংস করে দিয়েছে, এইসব কথাগুলো মনে রেখেই এই সংবিধান সংস্কার যে প্রয়োজন, সেটা আমার মনে হয় যুগে যুগে যেটা আমি দেখে আসছি, স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসাবে স্বয়ং অস্ত্রধারী যুদ্ধ করার সুযোগ হয়েছিল এবং বাংলাদেশে ছাত্র রাজনীতি শুরু করে এই পর্যন্ত, এখানে আসা পর্যন্ত ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, এত বড় বিষয়ে আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার না করে, অন্যান্য প্রসঙ্গগুলো উপস্থাপন না করে
সংবিধান সংস্কারের বিষয়টা মনে হয় জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়াই শ্রেয় বলে আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র অভিজ্ঞতা আলোকে এটা বলতে চাই। কারণ একটা রোড ম্যাপ দেওয়া হবে, একটা ইলেকশনের প্রস্তুতি নেওয়া হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এইসব বিষয়গুলো যে সকল রাজনৈতিক দল বিগত দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে ছিল, সে সকল দলের ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু ওনার কাছে আছে, আমরা তো জানি না, পাবলিকলি প্রকাশ হয়নি। জি, আমি একটু জানতে চাই যে সংস্কারের কথা বলা হচ্ছে, ধরেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের সংস্কার, দুর্নীতির জায়গাগুলো, দুর্নীতি দমন কমিশন সহ যেসব জায়গায় অনেক বেশি অনিয়ম ছিল, যেসব বিষয় অনেক বেশি সামনে আসছে, এগুলো আপনি বলছেন যে সংবিধান সংশোধন ছাড়াও বিষয়গুলো সংস্কার করা সম্ভব। সম্ভব, কিভাবে? কিন্তু সময় তো আজকে 23 তারিখ, 5 আগস্ট, জি 5 সেপ্টেম্বর, আরো 20 দিন, 1 মাস 19 দিন হয়ে গেল। 1.5 মাস। 1 মাস 19 দিনে যেসব চেষ্টা সরকার করছেন, আমরা অস্বীকার করি না, চেষ্টা ত্রুটি নেই। কারণ এত জঞ্জাল, যেখানে 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করিয়ে এদেরকে সরাতেই তো অনেক সময় লাগে। জি, সেখানে আমি মনে করি জঞ্জাল সরাতে যে সময়টুকু লাগবে, তার মধ্যেও দরকার যেন মঈন ইউ এবং ফখরুদ্দিনের মতো 111-এর সেই ক্ষমতা নেওয়ার পরে আমরা আজকে ইলেকশন দিচ্ছি, কালকে দিচ্ছি, এভাবে 2 বছর থেকে গেল, এই বিষয়গুলো মানুষ বলা শুরু করেছে। এইটুকু যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করে যিনি এনেছেন, উপাধি লাভ করে, আমার সেই ডক্টর ইউনূসের সম্বন্ধে যেন এইসব কথা আলোচনা না আসে। সেখানে আমি মনে করি অবশ্যই বিচার বিভাগ সংস্কার করার দরকার, অবশ্যই দুদক সংস্কার করার দরকার। কিন্তু সংস্কারের নামে যদি প্রলং করা হয়, অনেক দেরি করে ফেলা হয়, তাহলে জনমনের মধ্যে আরেকটা মানে সন্দেহ প্রকাশ হতে পারে, এটা মানুষ মনে করে। সেখানে আমি মনে করি যে সংস্কারের সাথে সাথে নির্বাচনে একটা ম্যাপও দেওয়া উচিত, যে আমরা এতদিনের মধ্যে একটা নির্বাচন করতে পারবো, সেটা আমার মনে হয় করা উচিত বলে আমি মনে করি। যেসব বিষয় ধরেন আপনাদের তো একটা দীর্ঘদিনের দাবি ছিল সংবিধান সংশোধন সংস্কার, কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল, নির্দলীয় সরকার ব্যবস্থা নাই, সেই জায়গায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে বিষয়টি, যেটি ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, এই বিষয়গুলো অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। এই সরকার মানে সংবিধানে হাত দিলে কোনো রকম সমস্যা দেখেন? হাত দিবে কি করে, দেওয়ার কি প্রয়োজন নেই। আমি মনে করি যে এখন যে সংবিধান চলছে, এই সংবিধানের মধ্যে জাতির পিতা বানিয়ে দিয়েছেন, অনেকগুলো কাজ কারবার তারা করে বলেছেন, এই বিষয়গুলো তো আমার মনে হয় রাষ্ট্রপতি এখন অধ্যাদেশ দিয়ে ওগুলো শেষ করে দিতে পারেন। তাহলে এটা আমি কনস্টিটিউশন এক্সপার্ট না, কিন্তু পার্লামেন্টে যাওয়ার ক্ষুদ্র অভিজ্ঞতা আলোকে বলতে চাই, এইসব বড় আকারের বিষয়গুলো আমার মনে হয় হেডেক নেওয়া উচিত না, আমার ধারণা। এটা আমার দলের আর একটা সিদ্ধান্ত থাকতে পারে, দল কথা বলবে এই বিষয়ে, আমি দলের উপরে কথা বলতে চাই না। দল যে এইসব বিষয়ে নিশ্চয়ই কথা বলবে, সময় আসছে নিশ্চয়। ইতিমধ্যে একটা ইঙ্গিতও আমাদের দলের অনেক সিনিয়র নেতাদের মধ্যে আমি পেয়েছি, যে এত বড় বড় বিষয়গুলো হাত না দিয়ে আগে জঞ্জাল পরিষ্কার করেন। এর মধ্যে তো আপনি জানেন যে সংবিধান নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটা কমিশন, 6টা কমিশন গঠন করা হয়েছে। সেখানে সংবিধান সংস্কারের কথা এসেছে, সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন আছে, বিচার ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন আছে, 6টা কমিশন। তো সেই জায়গায় মানে এটি কি আপনি বলছেন যে সেই ম্যান্ডেট কি সরকারের নেই, মানে অন্তর্বর্তী সরকারের, সে কারণে? এখানে ম্যান্ডেটের তো বিষয় না, ম্যান্ডেটের বিষয় না। এই জন্য 16 বছর যেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পরও সরকার পতনের দিকে আমরা যেতে পারি না, এই পুলিশি প্রশাসনের কারণে, এই সরকারের দৌরাত্ম্যের কারণে। কিন্তু ছাত্র সমাজের দাবি ছিল একটা, বৈষম্য বিরোধী। তারা কোটার আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের যেসব লোক, যেসব জনগণ 16 বছর ধরে এই সরকারের অত্যাচার, অবিচারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সকল বিষয়ে, বিচার বিভাগ ধ্বংস, সংবিধান ধ্বংস, এই বিষয়ে একটা চাপা ক্ষোভ তো এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা কখন যাবে, কখন তাকে বিদায়, ঠিক সেই সুযোগটাকেই করে দিয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র যখন তারা কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, তখনই বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জাতীয়তাবাদী শক্তির ছাত্র সংগঠনটি তাদের সাথে ঝাঁপিয়ে পড়লো। সাথে সাথে এটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আমরা সকলেই এদের প্রতি সমর্থন দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে স্বৈরাচারী হাসিনা বিদায় নেয়। সেখানে আমি মনে করি বৃহত্তর কাজগুলোর চেয়ে এখন সবচেয়ে আগে প্রয়োজন বিশ্বস্ততা ফিরিয়ে আনা, জনগণের বিশ্বাসযোগ্যতা যে এখনো আছে এই সরকারের উপর, সেটা যেন মানে ভুলে না জানে সরকার। না, ধরেন যে বিষয়গুলো সমালোচিত বিতর্কিত, ধরেন বাংলাদেশে বহুবার আলোচনা হচ্ছে আপনাদের আন্দোলনে, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ধরেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এটি একটি বড় বিষয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনারা অনেক কথা বলেছেন। এরকম বড় বড় বিষয় যেগুলো আছে সেগুলো যদি রাজনৈতিক সরকার করতে পারে তাহলে এই সরকার করলে মানে একটু পার্থক্যটা আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি আর কি। দেখুন, আমি তো রাজনৈতিক কর্মী, রাজনৈতিক কথাই বলবো, আপনি এই বিষয়গুলো বলবেন আমি বুঝতে পেরেছি। আমার বক্তব্য একটা স্পষ্ট, আমার দলের স্পষ্ট, দলের 30-31 টাকার সংস্কার অলরেডি বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগেই দিয়ে দিয়েছেন, সেটা স্পষ্ট, এখন আলোচনা হচ্ছে ঘরে ঘরে। তাহলে আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো এগুলো তো সংস্কারের মধ্যে এসেই গেছে। তাহলে বৃহৎ সংস্কারের চেয়ে এখন গৌণ যেগুলা কম, এই সংস্কারগুলো করে দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি করাই এখন এই সরকারের দায়িত্ব। আপনি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন সকলের অভিমত একটাই, এই সরকারকে অস্থিতিশীল করা যাবে না। এই সরকারকে যাতে কোনো রকম দোষারোপ না হয় সেদিকে আমাদের নেতা তারেক রহমান নির্দেশও দিয়ে দিয়েছে। আমরা সবসময় তার সাথে আছি। দেখেন, হিলট্রাক একটা এক্সাম্পল দিই, সুদীপ্ত শাহিন নামে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী, চিফ সিকিউরিটি, সেখানে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শামীম মোল্লা। আপনি জানেন সে ছাত্রলীগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কত লোকের উপর অত্যাচার করেছে, কত গুলি সে করেছে, এই হিসাব নেই। তাহলে কত সৎসাহস নিয়ে সে, কি সাহস নিয়ে সে সেদিন আসলো। কিন্তু তাকে আমি যে কোনো হত্যাকাণ্ডকে ঘৃণা করি, আইন নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি জাস্টিস মনে করে না। সেখানে আমি মনে করি তার সাহসটা কথা, ইট ইজ প্রি প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র। তাকে এখানে এনে উত্তম মধ্যম কিছু ছেলেবেলা ধোলাই দিতেই পারে। এত মার তাকে দেয় না যে মারের কারণে সে মারা গেছে। এই সুদীপ্ত যিনি চিফ সিকিউরিটি, তার কাছে অনেক সময় এই ছেলেটা ছিল, অনেক সময়। তারপর এই সুদীপ্ত পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে কারা? এই পুলিশ আওয়ামী লীগেরই পুলিশ ছিল, আওয়ামী লীগ আমলে পোস্টিং করা, তারাও কিছুক্ষণ সময় এখানে রেখে দিয়ে তাকে হাসপাতালে। তাহলে আমি মনে করি যে তাকে যেভাবে মায়ের হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, এতে একটা লোক মৃত্যু পথে যেতে পারে না। এটা একটা প্ল্যান প্রোগ্রাম এই সরকারকে অস্বস্তি পরিবেশে নিয়ে যাওয়ার, অস্বস্তি করে তোলার একটা প্রয়াস বলে আমি মনে করি। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, সাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জেডএসআর সাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাষ্ট্র সংস্কারে সংবিধান পরিবর্তন আসলে কতটা জরুরি। স্টুডিওতে আছেন জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একই সঙ্গে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ তিনি। জয়নুল আবদিন ফারুক, যেটি আমরা আলোচনা করছিলাম যে সংবিধান, রাষ্ট্র সংস্কারের সংবিধান পরিবর্তন, রাষ্ট্র সংস্কারের মানুষের যে আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায়, সেটি এবং বাংলাদেশের রাজনীতির উপরে মানুষের যে আস্থার জায়গা, সেটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, সেই আস্থার জায়গাটা কতটা দেখেন, যে আকাঙ্ক্ষাগুলো এখন উঠছে, বা রাজনৈতিক দলগুলোর জন্য আসলে কতটা সহজ সে সংস্কারগুলো করা, হাত দেয়া? আচ্ছা দেখুন, একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই। আজকে আমি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে ছিলাম। জি। তো প্রেস ক্লাবে আমার অনেক ভালো লাগে এখন বসতে, কথা বলতে। সবাই একটা আন্তরিকতার সহিত কথা বলেন, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিভিন্ন দিকে। গত 35 বছর আমি কিন্তু প্রেস ক্লাবে যাই, আমার খুব ভালো লাগে প্রেস ক্লাব। আগেও ভালো লাগতো, কথাবার্তা শিকার অনেক স্থান এখানে।
একটা জিনিস দেখুন, তারা বলা শুরু করেছে যে এখন যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই সরকারের করণীয়টা কি, জি, তাই না? আমার আপনার সুখ, বাংলাদেশের মানুষেরই সুখ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে পারবে, পেঁয়াজের সিন্ডিকেট হবে না, চিনির সিন্ডিকেট হবে না, আলুর সিন্ডিকেট হবে না, অর্থ পাচার হবে না, ট্যাক্স ঠিক মতো দিব, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো। তবে এই কথা যেন হাসিনার মতো কথা বলে আবার সিঙ্গাপুর বানানোর নামে টাকা পাচার যেন না হয়, সেদিকে তারা কিন্তু সচেতন এই সরকার। কিন্তু বিষয় হলো, আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমার মনে হয় এমন কিছু এই সরকার হাতে নেওয়া উচিত হবে না, যেটা আপনি নিশ্চয়ই প্রত্যেকটা বক্তব্য, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যারাই বক্তব্য দিচ্ছেন, একটা কথা বড় করে আসছে, সেটা হচ্ছে এই যে টার্মটা তারা থাকছেন, এটাকে তারা অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন রাষ্ট্র সংস্কারের। সেই জন্যই বারবার এই প্রশ্নটা আসলে করছি। না না, রাষ্ট্র সংস্কারে তো আমাদের বাধা নাই। জি, এখন দেখেন, নিউজ 24 সংস্কার দরকার, আপনি যথেষ্ট। এই টকশোর ইনসাইড পলিটিক্সের সংস্কার দরকার, আপনি যথেষ্ট। যেহেতু আপনি এখানে উপস্থাপক, আমি আলোচক, দুজনে মত বিনিময় করেই তো এটা একটা সংস্কারের ব্যবস্থা করতে পারি। কি করে ভালো করা যায়, কি করে নেক্সটে আর কাউকে ভালো আনা যায়, ভালো বলতে পারবে। দেখুন, এই বিষয়টা আমি একমত হতে পারি না। এই জন্য একমত হতে পারছি না। আপনাকে দায়িত্ব কেন দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের সুখ শান্তি ফিরে আনা, রাষ্ট্রীয় যেসব দুঃশাসনগুলো হয়েছে সেখান থেকে মুক্ত করা। তাহলে এখন যদি আপনি 6টা কমিশন বানাইছেন, সেটা কমিশন নিয়ে যদি একটা লং টার্মের দিকে চলে যান, তাহলে এটা তো আস্থাহীনতা হয়ে যাবে জনগণের। এটা জনগণ বলা শুরু করেছে। সে কারণে আমি মনে করি বাংলাদেশে যে প্রেক্ষাপটটা এখন চলছে, এখন এই মুহূর্তে জি, বাংলাদেশে ডক্টর ইউনূস যে উদাহরণ সৃষ্টি করেছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে আরেক মানচিত্রের মতো পরিচয় করে দিয়েছে। তাকে 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠাবার ব্যবস্থাও এই শেখ হাসিনা করেছে বিচারালয়ে। এগুলো আমরা শুধু উদাহরণ দিচ্ছি। সেই কারণে আমি মনে করি এই সরকারের এখন সবচেয়ে গুরু দায়িত্ব হলো জনপ্রতিনিধির হাতে যত তাড়াতাড়ি হস্তান্তর করা। সেটি কি অন্যতম সমাধান মনে হয়? সমাধান তো রাজনৈতিক দলেরাই যুগ যুগ করে আসছে। আপনি পৃথিবীর 2-1টা ইতিহাস আমাকে দেখান তো পলিটিশিয়ানের। হ্যাঁ, আমরা পলিটিশিয়ানেরাও অনেক দুর্নীতির বোঝা মাথা নিয়ে আমরা চলি। সব পলিটিশিয়ান দুর্নীতিবাজ না, সব সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ না, আওয়ামী পিরিয়ডের সব পুলিশের ঢালাওভাবে আমরা দোষ দিই না। কিন্তু যেসব পুলিশ কর্মকর্তা হাসিনাকে বুঝাতে পেরেছে, যে ওসি হাসিনাকে বুঝাতে পেরেছে বিএনপিকে নিচ্ছিন্ন ধ্বংস করতে হলে, তারেক রহমানকে বিদেশ থেকে না আনার ব্যবস্থা করতে হলে এই করতে হবে, এই করার লোকগুলো এখন জেলে। আরো লোক জেলে যাবে যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটু সুযোগ পায়। কিন্তু কথা হলো একটা, যে বড় আকারের কিছু হাতে নেওয়া ঠিক হবে বলে আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এটা বলবো না। আমার দল হয়তো আরো ইলেবরেটলি কথা বলবে। বলছেন যে নির্বাচনের কথা বলছিলেন, যে নির্বাচনের জন্য যা করবে, নির্বাচনের জন্য আসলে এই সরকার কি করে যাবে? করতে বাধ্য, বলেন। কারণ নির্বাচন ছাড়া তো কোনো গত্যন্তর নাই। কোন কোন সংস্কার দরকার নির্বাচন? সংস্কারে প্রথম নির্বাচন কমিশন, সংবিধান মতে নির্বাচন কমিশন তৈরি করেন। যে নির্বাচন কমিশন আজ্ঞাবহ হবে না, যে নির্বাচন কমিশন ভাঙ্গা ইভিএম দিয়ে ভোট নেবে না, যে নির্বাচন কমিশন দিনের ভোট দিনে করবে, যে নির্বাচন কমিশনের আওতায় সকল আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে কাজ করবে, এমন নির্বাচন কমিশন তৈরির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন ডক্টর ইউনূস। এই কারণে তার উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে বাস্তবতা এখন দেখছেন, দেশের আইন শৃঙ্খলা, সেইটি ফিরিয়ে আনার জন্য কি যথাযথ ব্যবস্থা আপনি দেখছেন? এবং সেই আইন শৃঙ্খলার যারা দায়িত্বে, তাদেরও তো একটা বড় ভূমিকা থাকবে নির্বাচন আয়োজনের জায়গায়। দেখুন, ইনসাইড দ্য পলিটিক্স, জি, ইনসাইডের কথা বলি, সব পুলিশ কর্মকর্তা খারাপ এটা বলা যাবে না। না, অবশ্যই না। জি,
তাহলে একটা জিনিস আপনাকে করতে হবে, যারা বর্তমান আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী অতীতে ছিল তাদেরকে আস্তে আস্তে সরকার সংস্কার করছে, বাদ দিচ্ছে। কিন্তু এমন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার এখনো গ্রহণ করে নাই যারা সততার সহিত চাকরি করেছে। আসুন তাহলে এখন আইন শৃঙ্খলার অবনতিটা কারা করছে? AK-47 রাইফেল নিয়ে যে থানায় ওসি চেয়ারে বসে ঠ্যাং তুলে বসে কথা বলেছে, ওসি দাঁড়িয়ে ছিল, তারা এখনো গ্রেপ্তারের আওতায় আসে নাই। আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। আমি 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 মনে করি নিউজ 24-এর যে ইনসাইড পলিটিক্সে যারা দেখছেন, আমার কথাটা অমূলক নয়, আমি কারোর উপর দোষারোপ করে কথা, আমি বুঝাতে চেষ্টা করছি। AK-47 রাইফেল নিয়ে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ মারছে, তাদেরকে এখন সকলকে আইনের আওতায় আনতে পারে নাই। তাহলে আইন শৃঙ্খলার এই সরকারের ব্যর্থতা নয়, আমি মনে করি ব্যর্থতা তখনই হবে যখনই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আমি মানি না, মানব না এই শব্দ বলবে। দেখেন, আনসার দিয়েও তারা একটা ষড়যন্ত্র সৃষ্টি করছিল। এই আনসারটা হোটেলে 5 স্টার 3 স্টার হোটেলে থাকার ব্যবস্থা কারা করেছে সেটাও আমরা দেখেছি। চট্টগ্রামে কি কথা চেয়েছে সেটাও আমরা দেখছি। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2টা ছেলেকে মারধর করে যেভাবে নির্মমভাবে মেরে ফেলেছে তারা বলে, সেটার উদাহরণ আমি একটা দিয়েছি। তো এগুলো তো একটা পরিকল্পিতভাবে তারা করছে, যে এই পরিকল্পনা না হইতো না যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা নিশ্চয়ই, আমাদের আরেকজন গেস্ট আছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, তাকে নিশ্চয়ই পাবো। একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি পাবো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। দর্শক, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। জি দর্শক, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাষ্ট্র সংস্কারের সংবিধান পরিবর্তন কতটা জরুরি। জয়নুল আবেদিন ফারুক আমাদের সঙ্গে আছেন। জয়নুল আবেদিন ফারুক, আমি একটু জানতে চাই যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন এখন, তিনি বলছেন জিএম কাদের, তিনি বলছেন যে আওয়ামী লীগ তাদেরকে আসলে বরবাদ করেছে। তারা মানে আওয়ামী লীগকে দানব বানাতে সহায়তা করেনি, বরং আওয়ামী লীগ দানব হয়ে জাতীয় পার্টিকে ভক্ষণ করেছে। দেখুন, একটি রাজনৈতিক দলের বিষয়ে কাউকে কটাক্ষ করে কথা বলাটা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আমরা কর্মী হিসেবে তার থেকে শিখি নেই। ভদ্রভাবে ব্যবহার করা, শালীনতা রক্ষা করা, রাজনৈতিক দল সম্বন্ধে হেয় প্রতিপন্ন করে কথা বলাটা উনি আমাদেরকে শেখান নাই। যদি শেখাতেন তাহলে 2008 সালে মঈন ফখরুদ্দিনের আমলে যে নির্বাচনটা হয়েছে, সে নির্বাচনে আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে কয়েকটি আসন দিয়ে সেদিন মঈন ফখরুল যে বিশ্বাসঘাতকতার জন্ম দিয়েছিল, তারপরও বেগম জিয়া দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে সেদিন সামরিক শাসন উঠিয়ে নেওয়ার জন্য পার্লামেন্টে যোগ দিয়েছেন। সেই পার্লামেন্টও বেগম জিয়ার সামনে শেখ হাসিনা তার চালা চামুন্ডরা, এই কথাটা অমূলক হলো আমাকে বলতে বাধ্য হচ্ছে, তারা বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়াকে হেনস্থ করে অনেক কথা বলেছে। তখন আমরা যখন দাঁড়াতাম তখন বেগম জিয়া পিছিয়ে দেখে বলতো, এমন কথা বলবা না যে কথা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়। তারা বলতে বলুক। আজকে জিএম কাদের সাহেব, আপনি একজন ভালো লোক, আমি আপনাকে ভালো মনে করি, কারণ ব্যক্তিগতভাবে বহু দেশে আপনার সাথে আমার সফর করার সৌভাগ্য হয়েছে। কিন্তু একটা জিনিস বলুন তো, আওয়ামী লীগের ঘাড়ের উপর চেপে আপনারা বিরোধী দলের নেতা হয়েছেন। 2014 সালে যদি আপনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব 2014 নির্বাচনে না যেতেন, সুজাতা সিংয়ের কাছে পদদলিত হয়ে মাথা নত করে সেদিন এরশাদ সারেন্ডার করলেন, সেদিন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সমমনা দলের আন্দোলনে যেভাবে বেগবান হয়েছিল, সেদিন হাসিনা পদত্যাগ করতে বাধ্য হইতেন। কিন্তু আপনি আপনার কারণে, আপনার দলের কারণে সেদিন 2014 সালের 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছে, আপনি সহ। এখন আপনাকে দানবীর বানাইছেন।
এবং উনি বলছেন আপনাকে দানব বানাইছেন, এটা আমরা বিশ্বাস করি না। দানবকে আপনারাই সহযোগিতা করেছেন, নয় হাসিনা এত দানব হতো না যদি 2014 নির্বাচন না করত। তা অতএব যুগে যুগে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা কি করে নিয়েছে সেটা জানা আছে, বাংলার মানুষ জানা আছে। তাও বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, আপোষের নেত্রী, আপোষহীনতার পরিচয় দিয়ে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সে 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে 1991 সালে শাহাবুদ্দিনের এক মাথায় এক বোর্ডে রশি টানিয়ে সেই নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রিত্ব লাভ করেছেন। সেদিন শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে, একদিনের জন্য হলেও খালেদা জিয়ার সরকারকে আমি সুখে দেশ পরিচালনা করতে দেব না। কিন্তু আজকে আপনি কি করে বলেন আপনাকে আওয়ামী লীগ দানব বানিয়েছে? এইসব কথা বলে এখন মানুষের কাছে ক্ষমা চান, ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান। দল যদি করেন আবার দলকে গড়ান, আসেন আন্দোলন করি, করছেন, করেন নাই, আসেন এখন দল আপনি আবার ভালো করে সাজান। কিন্তু এইসব কথা বলে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবেন। আরেকটা কথা বলেছেন যে দানব সৃষ্টি করেছে আমাদের দেশের শাসন ব্যবস্থা, সংবিধান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ। আমি তো বলেছি আওয়ামী লীগের এই যে দানব হয়ে ওঠা, উনি যেটি বলছেন, আমি শুনেন, জি, আমি কনস্টিটিউশন এক্সপার্টও না, অবশ্যই না, জি জি না, কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, শুধু একটা উত্তর দিতে চাই। সংবিধান সম্বন্ধে কথা বলতে হলে সংবিধান বিশেষজ্ঞ হওয়া উচিত। এ নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না, কারণ আমার দলের অনেক সংবিধান অভিজ্ঞ লোক আছে। শুধু ওনাকে এটুকু বলতে চাই, সংবিধান নিয়ে কথা না বলে ভালো। সংবিধানের জন্য মানুষ বাংলাদেশ স্বাধীন করেছে, কিন্তু সেই সংবিধানকে 1 মিনিটে তছনছ করে দিয়েছে শেখ মুজিবুর রহমান। তার দলকে নিজে খুন করে দিয়েছে শেখ মুজিবুর রহমান। সে বলতো ডানে চোর, বামে চোর, শুতে গেলে চোর, মোস্তফা আমার কম্বলটা কোথায়? সেই কথাগুলো এই জন্য মনে করিয়ে দিচ্ছি যে আজকে আপনারা যে বাবার নামে পলিটিক্স করতে চেয়েছেন, যে বাবাকে আপনি বলেছেন বাংলাদেশের মালিক, আপনার বাবাকে মালিক বানিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের 92,000 কোটি টাকা আপনারা লুট করে নিয়ে গেছেন বিদেশে, কানাডায় বেগমপাড়া বানিয়েছেন। আজকে আপনাদের লজ্জা না? এই দলকে সহযোগিতা করেছেন জাতীয় পার্টির GM কাদেরের দল। আজকে আপনারা কি করে আওয়ামী লীগের দোষারোপ করছেন? আওয়ামী লীগ তো আপনাদেরকে নিয়েই সংসদে বসেছিল, সেদিন তো বিরোধী দলের ভূমিকা আপনারা পালন করতে পারেন নাই। অতএব এসব কথা বলে মানুষকে উপর আস্থা আনতে, মানুষের আস্থা আনতে পারবেন না। নির্বাচনের প্রসঙ্গে আসি, যে আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সংস্কার খুব জরুরি, যে প্রসঙ্গে আমি একটু এসেছিলাম, আমি একটু শেষ করতে পারিনি ওই জায়গাটাই, যেটি বলছিলাম যে আমাদের যে আইন শৃঙ্খলার এখন যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর আইন শৃঙ্খলার দিয়ে নির্বাচন সম্ভব কিনা সেটি একটু জানতে চাচ্ছিলাম। সেই ডেভেলপমেন্টটা আপনি আপনার ভাষায় ভঙ্গুর, মানুষ কি আস্থা পাচ্ছে আপনার মনে হয়? চলে আসছে, আমি তার কথা বলা বড় কঠিন হয়ে যাবে। না, please। আমার সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা দুজনে ক্রীড়া জগতের লোক। আবার তো এখন সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি আইন শৃঙ্খলা আমি বলবো না, আস্থার জায়গা 1 মাস 20 দিনে যে আস্থা অর্জন করেছে এই সরকার, ইনশাআল্লাহ এই আমরা আস্থা একটু শেষ আরো পর্যায়ে একটু নেই, আমরা খুব বেশি সময় পাবো না। Sure, আমাদের sure, সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন মোজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট সিপিবি, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ মুহূর্তে আপনাকে পেলাম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এটা আমার দোষ না, ট্রাফিক জ্যামের জন্য প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল আমার আসতে। একটু প্রশ্নটা মূল প্রসঙ্গে যে খুব বেশি সময় পাবো না, যেটুকু আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানে হাত দেয়া আসলেই লাগবে কিনা। উনি বলেছেন যে এত বড় জায়গায় হাত না দিলে ভালো, এটি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে উনি মনে করেন। একটু আপনার মতামত জানতে চাই। না, একটা সংবিধান স্বাভাবিকভাবে মানুষের সম্মিলিত ইচ্ছার প্রকাশ, এবং সেটা 71 সালে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে মানুষ যেটা রচনা করেছে সেইটাকে ভিত্তি করেই আমাদের অগ্রসর হতে হবে। তবে সেটা কাটাছেঁড়া করার পর এখন যেই অবস্থায় এসেছে, সেটা একটা কতগুলো খুব গভীর সংস্কার ছাড়া আপনি কিন্তু সেটার ভেতরে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মানুষ যেটা স্বপ্ন দেখে জীবন দিয়েছিল, সেটাকে প্রতিষ্ঠা করা যাবে না, এবং এই দায়িত্বটা জনগণকে করতে হবে। সেই সংবিধানেই কিন্তু পথ আছে, এবং এটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছে না কেন, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা বলছে যে 3 মাসের ভিতরে কমিশন করে দিয়েছে, তারা একটা রিপোর্ট করবে, রিপোর্ট রেডি করার পর তারপরে আমাদের সঙ্গে আলোচনা করবে। এটাতে আমি এই বিলম্বের তো কোনো কারণ দেখি না, আমাদের সঙ্গে এখনই আলোচনা করুক।
এবং আর কিছু না হোক, এই সরকারের পক্ষে একটা অর্ডিন্যান্স জারি করে কনস্টিটিউশন রদবদল করাটা ঘোরতর অন্যায় এবং এটা অগ্রহণযোগ্য, এটা হবে না। ওর জন্য এটার কনস্টিটিউশনাল পথ আমার দেখতে হবে, এবং সেটার পথ আমার কাছে তো অন্তত পক্ষে আছে। আমি তো কতগুলো সাজেশন দিতে পারবো। আর যাই না হোক, অন্তত পক্ষে এই গভর্নমেন্ট যেটা করতে পারে, যে একটা কনস্টিটিউশনাল কনভেনশন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, এবং তারা মতামত বলুক এবং তাদের কতগুলো সুপারিশ তৈরি হোক, সেই সুপারিশটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে যাবে, পার্লামেন্টের কাছে যাবে, এবং নির্বাচনটা যাতে ঠিকমতো হয়। এই সরকারের এখতিয়ার বা ম্যান্ডেটটা পরিষ্কার করে বুঝতে হবে। একটা গণ অভ্যুত্থানের পটভূমিতে এইটার উপরে দায়িত্ব এসেছে। একটা অনির্বাচিত স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট শাসনের হাত থেকে দেশকে মুক্ত করে একটা নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এইটাই হলো তার ব্রডলি বললে তার। এবং সেটা করতে হলে পরে ফ্রি ফেয়ার ইলেকশন করতে হলে গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, নির্বাচনী ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। সেই সব জায়গায় মানে সংস্কার দরকার, তাই বলছেন, সংবিধানে হাত না দিয়ে। সংবিধান প্রয়োজন হচ্ছে না, জনগণ বুঝছে না। প্রয়োজন হচ্ছে না। যেমন সুপারিশ করে যাবে যে কি বলে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা জাজমেন্ট আছে যে কনস্টিটিউশন প্রায়ার টু 5th অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস ভ্যালিড। তখন আওয়ামী লীগ হঠাৎ করে বলল যে বিচার বিভাগ কিভাবে কনস্টিটিউশনে হাত দেয়, একেবারে শেষ করতে আমি বলেছিলাম বিচার বিভাগ তো কনস্টিটিউশনে হাত দেয় না, বরঞ্চ অর্ডিন্যান্সের মাধ্যমে যে 5th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ওইটা যে ভুল, সেইটা রায় দিয়ে আমাদের সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট সেটাকে জয়নুল ফারুক। নিশ্চয়ই অন্য কোনো দিন বিস্তারিত আলোচনার সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।